আবারও এভারকেয়ার হাসপাতালে ভর্তি বেগম জিয়া, কয়েকদিন ধরে ভুগছিলেন জ্বরে। জোট ছাড়াই সরকার বিরোধী আন্দোলন ও নির্বাচনের ছক কষছে বিএনপি, সিদ্ধান্তহীনতায় শরিকরা। এক নেতা এক দল, তাদের উপরে ডিপেন্ডেন্ট হব না, বিএনপি নিজের শক্তিতে এগোবে। এখনো সিদ্ধান্ত নেওয়া হয় না, এটা বিএনপির নিজস্ব সিদ্ধান্ত। দিবা স্বপ্ন দেখছে দলটি, মন্তব্য ওবায়দুল কাদেরের। মির্জা ফখরুল সাহেব বলেছেন সরকারকে আর সময় দেয়া যায় না, সরকারকে সময় নির্ধারণ করে দেওয়ার উনি কে? 90-এর গণ অভ্যুত্থান এখনো হবে এমন রঙিন স্বপ্ন দেখে কোনো লাভ নেই। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চলতি সপ্তাহে 12 বছরের বেশি বয়সী শিশুদের করোনার টিকা দেওয়া হবে, জানালেন স্বাস্থ্যের ডিজি। করোনাকালে ঘরবন্দি থাকা শিশুরাই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে বেশি। প্রতারণার অভিযোগে গ্রেফতার আব্দুল কাদেরের সঙ্গে কি সংশ্লিষ্টতা জানাতে ডিবি কার্যালয়ে মুসা বিন শমশের, তার স্ত্রী ও ছেলে মুখোমুখি জিজ্ঞাসাবাদ। প্রতি বছর একই সময়ে বাড়ছে পেঁয়াজের দাম। ভারতের নিয়ন্ত্রণে দেশের বাজার, দাবি ব্যবসায়ীদের। ঘাটতি দেখিয়ে ফায়দা লোটার চেষ্টা, আমদানি বন্ধই সমাধান। শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে নবপত্রিকা প্রবেশ ও বিহিত পূজা, দীর্ঘদিন পর আনন্দ ভাগাভাগির সুযোগ পেয়ে খুশি ভক্তরা। এবং সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নেপাল ম্যাচের টিকিটের চাহিদা তুঙ্গে। জয় নিয়ে কাল ফাইনাল নিশ্চিত করবে জামাল ভূঁইয়ারা, প্রবাসী সমর্থকদের প্রত্যাশা। আবারও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকেল 3:30টার পর গুলশানের বাসভবন ফিরোজা থেকে স্বাস্থ্য পরীক্ষা করাতে হাসপাতালে যান তিনি। কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন বেগম জিয়া। আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা সহ নানা রোগে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। মঙ্গলবার বিকেল 3:30টার কিছু পরে গুলশানের বাসভবন ফিরোজা থেকে তাকে নগরীর বসুন্ধরা আবাসিকের পথে নেওয়া হয় নিরাপত্তা প্রহরায়। এ সময় নেত্রীকে এক নজর দেখতে দলীয় নেতাকর্মীরা জড়ো হন হাসপাতালের সামনে। ভিড় ঠেলে বেগম জিয়াকে নেওয়া হয় হাসপাতালের ভেতরে। বিএনপির একটি সূত্র বলছে, বাসায় থাকা অবস্থায় বেশ কয়েক দফায় জ্বর এসেছে বেগম জিয়ার। এর আগে গত 10 এপ্রিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনায় আক্রান্ত হন। এরপর 15 তারিখ তার কিছু স্বাস্থ্য পরীক্ষা করানো হয় এই এভারকেয়ার হাসপাতালেই। সেদিন ফিরোজায় ফিরলেও শারীরিক অবস্থার অবনতি ঘটলে সেই মাসেরই 27 তারিখ আবারও নেওয়া হয় একই হাসপাতালে। করোনায় আক্রান্ত বেগম জিয়ার অন্যান্য শারীরিক জটিলতার সঙ্গে সংক্রমণ ঘটে তার ফুসফুসে। ভর্তি করা হয় করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে। দীর্ঘ 53 দিন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফেরেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির 2 মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাদণ্ড হয় বিএনপি নেত্রীর। এরপর 2020 সালের 25 মার্চ শর্ত সাপেক্ষে 17 বছরের সাজা স্থগিত করে মুক্তি দেয়া হয় তাকে। এরপর 3 দফায় মুক্তির মেয়াদ বাড়ানো হয় সাবেক এই প্রধানমন্ত্রীর। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে বসুন্ধরা এলাকায় আছেন রিপোর্টার মার্জিয়া মুমু, সরাসরি যাচ্ছি তার কাছে। মুমু, আপনি তো দীর্ঘ সময় ধরে সেখানে আছেন, ডাক্তারদের সাথে কি আপনার কোনো ধরনের কথা হয়েছে? জাফর, আপনাকে ধন্যবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ বিকেলে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এসেছিলেন। পরীক্ষার পরপরই কিন্তু তার স্বাস্থ্য পরীক্ষার জন্য যে 10 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল, তারা কিন্তু পরামর্শ দিয়েছিলেন যে বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে রেখে তাকে চিকিৎসা করতে হবে, এবং যার ফলশ্রুতিতে বিএনপি চেয়ারপারসনকে কিন্তু এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং এই মুহূর্তেও কিন্তু তার যে পরীক্ষাগুলো আজকে হয়েছে, 5টি পরীক্ষা, এমআরআই, ব্লাড টেস্ট, হার্ট টেস্ট সহ প্রায়
বেশ কয়েকটি সব মোট 5টি পরীক্ষা করা হয়েছে এবং সেই পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে তার যে মেডিকেল বোর্ড রয়েছেন 10 সদস্যের, তারা সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়ার। এবং পুরো বিষয়টি কিন্তু আমরা জেনেছি বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শাহরুল কবির খানের কাছ থেকে, এবং তিনি জানিয়েছেন যে ডাক্তাররা পরামর্শ দিয়েছেন যে তারা বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবেন এবং হাসপাতালে রেখেই তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। এবং একটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই যে আজকে হাসপাতালে নেওয়ার আগে কিন্তু বিএনপি চেয়ারপারসনের সাথে তার পরিবারের সদস্য, তার বোন সেলিমা ইসলাম বিউটি, তিনি দেখা করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং এই মুহূর্তে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এবং বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ থেকে শুরু করে বিএনপির বেশ কয়েকজন শীর্ষ নেতৃবৃন্দ তারা কিন্তু এবারকার হাসপাতালে অবস্থান করেছেন। এবং তারা বলছেন যে আসলে যেহেতু বিএনপি চেয়ারপারসন হাসপাতালে ভর্তি হয়েছেন চিকিৎসার জন্য, এবং সেহেতু আজকে তাকে তার আরও শারীরিক যেহেতু অবস্থা নিবিড়ভাবে ডাক্তাররা পর্যবেক্ষণ করছেন, তো শেষবারের মতো যদি কোনো নির্দেশনা থাকে বা তার শারীরিক আরও যদি কোনো কিছু পরীক্ষা করার প্রয়োজন হয়, সেই পুরো বিষয়টি জানতে কিন্তু তারা এই মুহূর্তে এবারকার হাসপাতালে অবস্থান করছেন। এবং পাশাপাশি বিএনপি চেয়ারপারসনের পরিবারের বাকি যে সদস্যরা রয়েছেন তারাও কিন্তু হাসপাতালে অবস্থান করছেন, বিশেষ করে তার বোন সেলিমা ইসলাম, তিনি এই মুহূর্তেও হাসপাতালে রয়েছেন। তো আসলে আমাদেরকে যেটুকু জানানো হচ্ছে যে ডাক্তারদের সাথে তাদের চূড়ান্ত যেই পরামর্শ কিংবা তারা যে নির্দেশনা সেটি জানার পর কিন্তু বিএনপির পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদেরকে আনুষ্ঠানিকভাবে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে জানানো হতে পারে। তো জাফর, এই ছিল সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আমার কাছে থাকা এখন পর্যন্ত সবশেষ তথ্য। জাফর, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আবারও এভারকেয়ার হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার মার্জিয়া মোমু। অন্য কোনো দল কিংবা নেতা নির্ভর নয়, নির্দলীয় সরকারের দাবিতে এবার নিজেদের শক্তিতেই আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। নেতারা বলছেন বিগত 2 দফা নির্বাচনের ভুল থেকে শিক্ষা নিয়েই এবার মাঠে নামবেন তারা। তবে এই বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিতে চায় না জোটের শরিক দলগুলো। এদিকে বিএনপি নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে অংশ না নেওয়ার কথা বললেও এটি তাদের শেষ অবস্থান নয়, এমনটাই মনে করেন বিশ্লেষকরা। রাশেদ লিমনের রিপোর্ট। জাতীয় নির্বাচনের বাকি 2 বছরেরও বেশি, এখনই যেন বাঁচতে শুরু করেছে ভোটের দামামা। সিরিজ বৈঠক দিয়ে নিজেদের ঘর গোছানোর কাজ শুরু করেছে বিএনপি। সভা সেমিনারে বরাবরই এই সরকারের অধীনে নির্বাচনে না যাবার বিষয়ে নিজেদের অবস্থান জানান দিচ্ছে দলটি। আপত্তি আছে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া নিয়েও। গত 2 বারের নির্বাচনে নিজেদের দাবি আদায়ে ব্যর্থ এই দলটি তাহলে এই দফায় হিসেব মিলিতে কষছে কোন ছক? শীর্ষ পর্যায়ের নেতারা বলছেন অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েছেন তারা। এবার আর পরনির্ভরশীলতা নয়, দাবি আদায়ে সামনে থেকে নেতৃত্ব দেবেন নিজেরাই। এই যাত্রায় জনগণকে বড় অস্ত্র মানলেও সেই জনগণ তাদের ডাকে সাড়া দেবে কিনা তা নিয়েও জোর বক্তব্য দিতে পারছেন না নেতারা। আমরা বিগত দিনে ভুল থেকে শিক্ষা নেব। যাদের এক নেতা এক দল, তাদের উপরে ডিপেন্ডেন্ট হব না, বিএনপি নিজের শক্তিতে এগোবে। আমার মনে হয় যে জনগণের সহ্যের সীমা অতিক্রম করে গিয়েছে। এবার বিএনপি যখন আন্দোলনের ডাক দেবে, জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে বলে আমরা বিশ্বাস করি। এদিকে শরিক দলগুলো বলছে চূড়ান্ত পরিকল্পনা সাজাতে হবে আরও সময় নিয়ে। এটা 2 বছর পরে, দিল্লি অনেক দূর, এখনও সিদ্ধান্ত নেওয়া হয় না। এটা বিএনপির নিজস্ব সিদ্ধান্ত, আমার নিজস্ব সিদ্ধান্ত। আমরাও যাব না নির্বাচনে নির্দলীয় নিরপেক্ষ সরকার না হলে। তবে সবার আগে ভোটারদের কাছে বিএনপির অবস্থান পরিষ্কার করার কথা বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পাশাপাশি জনগণ কেন তাদের উপর আস্থা আনবে সে বিষয়টিও স্পষ্ট করা জরুরি বলে মত তাদের। বিএনপিকে বলতে হবে যে সব বিষয় নিয়ে আমরা আলাপ করতে চাই, যাব না ইলেকশনে ইজ নট এ গুড অ্যান্সার। আপনাকে সুষ্ঠু ইলেকশন করতে হবে, মাঠে নামতে হবে, জাতীয় সরকারের দাবিতে মাঠে নামতে হবে, আমাদের ভবিষ্যতের স্বপ্নটাকে পরিষ্কার করতে হবে। পরিষ্কারভাবে আমি কি করতে চাই সেটা। রাজপথের আন্দোলনের পাশাপাশি সরকারের সঙ্গে সংলাপের চেষ্টা চালিয়ে যাবারও পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে ক্ষমতাসীনরা পালানোর পথ খুঁজে পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে কৃষক দলের আলোচনা সভায় তিনি আরও বলেন, আগামী নির্বাচন হতে হবে নির্দলীয় সরকারের অধীনেই।
নির্বাচন কমিশন নিয়ে খুব মাতামাতি করতেছে, আরে সার্চ কমিটি, কিসের সার্চ কমিটি? তো আপনারা যাকে দিবেন তাকেই দিয়ে করবেন, তো যাকে চাইবেন সেই হবে। তো এই যে অবস্থাটা তৈরি করেছে, এই অবস্থার জন্য শেখ হাসিনাকে, তার সরকারকে অবশ্যই জবাবদিহি করতে হবে। অবশ্যই এই দেশে একটা নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের মতামত দেবেন এবং সেই নির্বাচন হতে হবে সম্পূর্ণ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। একটা ভোট দেন, যে ভোটটাতে সবাই ভোট দিতে পারবে, জনগণকে সেই অবস্থা তৈরি করেন। দেখেন আপনারা কোথায় থাকেন, পালাবার পথ খুঁজে পাবেন না। বিএনপি গণ অভ্যুত্থানের দিবাস্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে নিজ বাসভবনে তিনি আরও বলেন, সংবিধান ও দেশের জনগণই এ সরকারকে সময় নির্ধারণ করে দিয়েছে, সেটি পরিবর্তনের এখতিয়ার কারও নেই। মির্জা ফখরুল সাহেব বলেছেন সরকারকে আর সময় দেয়া যায় না। সরকারকে সময় নির্ধারণ করে দেওয়ার উনি কে? সরকারের সময় নির্ধারণ করে দিয়েছে এদেশের সংবিধান এবং জনগণ। বিএনপি নেতারা গণ অভ্যুত্থানে দিবাস্বপ্ন দেখছেন, কিন্তু তারা ভুলে গেছেন 90-এর পটভূমি আর 2021 সালের পটভূমি এক নয়। বিএনপি প্রেস ক্লাবকে এখন রাজনৈতিক মঞ্চ বানাচ্ছে। তারা প্রেস ক্লাবের ভেতরে রাজনৈতিক সমাবেশ করছে, যা অবৈধ এবং অগ্রহ। চলতি সপ্তাহে 12 বছরের বেশি বয়সী শিশুদের করোনা টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। ফাইজারের টিকা সংরক্ষণ করা যায় দেশ জুড়ে এমন 21টি কেন্দ্রে চলবে এই কার্যক্রম। নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে নিবন্ধন করা হবে শিক্ষার্থীদের। দুপুরে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান মহাপরিচালক। বিশ্বজুড়ে প্রচলিত টিকার মধ্যে এখন পর্যন্ত ফাইজারই বিভিন্ন দেশে 18 বছরের নিচের শিশুদের প্রয়োগ করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন না থাকলেও 12 থেকে 18 বছর বয়সীদের এই টিকা ট্রায়াল দেয় অনেক দেশই শিশুদের টিকার আওতায় এনেছে ফাইজার বায়োএনটেকের হাত ধরে। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে ফাইজার দেশে 12 থেকে 18 বছরের শিশুদের প্রয়োগের ইঙ্গিত দিলেও মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানালেন, এই সপ্তাহেই 18 বছরের নিচে টিকাদান শুরু করবে বাংলাদেশ। যেহেতু ফাইজার ভ্যাকসিনটাই এখন পর্যন্ত বাচ্চাদের দেয়া হয়েছে বিভিন্ন দেশে, আশা করছি এই সপ্তাহের মধ্যে আমরা বাচ্চাদের ভ্যাকসিন দিতে শুরু করতে পারবো। দেশে ফাইজারের টিকার মজুদ 60 লাখ ডোজ। এই টিকা দেয়া হবে মহানগর ও জেলা পর্যায়ে 21টি কেন্দ্রে। শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে রেজিস্ট্রেশন করে যুক্ত হতে পারবেন সুরক্ষা ওয়েবসাইটে। একটা টেকনিক্যালি ডিমান্ডিং ভ্যাকসিন এবং এটা চাইলেই সব জায়গায় দেয়া যায় না, আবার যারা দেবে তাদেরকেও একটা ভালো রকমের প্রশিক্ষণ দিতে হয়। যে স্কুলে আমরা দিতে চাই সেই স্কুলের কর্তৃপক্ষ তাদেরকে কার্ড রেজিস্ট্রেশনের মাধ্যমে তাদেরকে আমাদের কাছে নিয়ে আসবে, স্কুল তাদেরকে ডিটারমিন করবে এবং এটাকে আমরা পরে সুরক্ষা অ্যাপসে আপলোড করব। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকার শিশুদের টিকা দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্তের প্রায় 40%ই 1 থেকে 20 বছরের মধ্যে। করোনাকালে ঘরবন্দি থাকা শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে অক্টোবরে এসেও নিয়ন্ত্রণে আসেনি ডেঙ্গু পরিস্থিতি, তাই অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। গত 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 183 জন। স্বাস্থ্য অধিদপ্তরে দেয়া তথ্য বলছে, চলতি মৌসুমে 20,000-এর বেশি ডেঙ্গু রোগীর প্রায় 37%ই 20 বছরের মধ্যে। এর মধ্যে কেবল ঢাকা শিশু হাসপাতালেই এই মৌসুমে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 819 জন। তবে অক্টোবরের মাঝামাঝিতে এসেও ভোগাচ্ছে ডেঙ্গুর ভয়াবহতা। এই মুহূর্তে ঢাকার শিশু হাসপাতালেই এই ভাইরাসের সঙ্গে লড়ছে 48 জন শিশু। শুধু ঢাকা নয়, এখন রোগী আসছে ঢাকার বাইরে থেকেও। আমাদের বাসা কুষ্টিয়ায়, ডেঙ্গু অনেক খারাপ পর্যায়ে চলে গেছিল। আমাদের বাচ্চা বাড়ির ভিতরেই থাকে, মশক নির্দেশনের কি ওষুধ দেয় না দেয় আমরা জানি না। করোনাকালে ঘরে থাকতেই এই মৌসুমে কম বয়সীরা বেশি আক্রান্ত হয়েছে বলছেন চিকিৎসকরা। 2019-20 আমরা যেভাবে সচেতন ছিলাম পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেনের ব্যাপারে, 2021 সালে গিয়ে আমরা একটু গা ছাড়া দিয়েছি। পরিবেশ পরিস্থিতি বিবেচনায় বিশেষজ্ঞদের শঙ্কা, নভেম্বর পর্যন্ত ভোগাতে পারে এবারে ডেঙ্গু, তাই থাকতে হবে সচেতন। ডেঙ্গুর যদি পাশাপাশি অন্য জ্বর আছে, সুতরাং সেটাও মাথায় রাখতে হবে। আবার করোনাও আছে, করোনা যে চলে গেছে তা না,
সেই জন্য অভিভাবকদের কিন্তু একটু সচেতন থাকতে হবে এই মুহূর্তে। এদিকে ঋতু পরিবর্তনের এই সময়টাতে পাল্লা দিয়ে বাড়ছে শিশুদের জ্বর ও ঠান্ডাজনিত সমস্যা, তাই তাদের প্রতি বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ব্যবসায়ী মুসা বিন শমশের ও প্রতারক আব্দুল কাদেরকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করেছে গোয়েন্দা পুলিশ। আব্দুল কাদেরের সঙ্গে তার সম্পর্কের সত্যতা যাচাইয়ের জন্যই তাকে ডিবি কার্যালয়ে তলব করা হয় বলে জানিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে ডিবির যুগ্ম কমিশনার হারুনুর রশিদ জানান, মুসা বিন শমশেরের সুইস ব্যাংকে বিলিয়ন বিলিয়ন ডলারের তথ্য ভুয়া। মঙ্গলবার বেলা 3:30টায় ধনকুবের মুসা বিন শমশের গোয়েন্দা কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ও ছেলে জুবি মুসা। প্রতারণা ও অস্ত্র মামলায় গ্রেফতার আব্দুল কাদেরের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে জানতেই তাকে ডিবি কার্যালয়ে তলব করা হয়। গ্রেফতারের পর কাদের পুলিশকে জানিয়েছিলেন তিনি মুসার আইন উপদেষ্টা এবং তাকে 20 কোটি টাকার চেক দিয়েছিলেন। এছাড়াও মুসার বিভিন্ন সম্পত্তির কাস্টোডিয়ানেরও দায়িত্ব পালন করেন বলে কাদের জানিয়েছিলেন পুলিশকে। এসব বিষয়ে সত্যতা যাচাইয়ের জন্যই কাদের এবং মুসা বিন শমশেরকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হয়। আমি স্পষ্ট যা যা আমার ছিল সব বলে দিয়েছি, তারা সন্তুষ্ট এবং সে একটা কনজেনিটাল লায়ার, জন্মগতভাবেই সে মিথ্যাবাদী এবং আমিও প্রতারকের শিকার হয়েছি। আমিও ভিকটিম হিসাবে আইনগত ব্যবস্থা নেব কাদেরের বিরুদ্ধে। ভুয়া এডিশনাল সেক্রেটারি কাদের মাজিদের সম্পর্ক, এই সম্পর্কে দায় উনি এড়াতে পারবেন না, কারণ উনি যে ওনার সাথে একটা হৃদ্যতার সম্পর্ক ছিল, যে সম্পর্কের প্রেক্ষিতে কাদের মাঝে বিভিন্ন মানুষকে ঠকিয়েছেন এবং উনি কথাটা যে বললেন, ওনাকে কাদের মাঝি বলেছে ওনার সাথে আইডির সম্পর্ক আছে, অনেক বড় বড় জায়গায় সম্পর্ক আছে উনি বলেছেন। কিন্তু ওনার তো উচিত ছিল যে আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশকে জিজ্ঞাসা করা বা অন্যান্য তাদের ভিআইপিদের নাম ব্যবহার করে জিজ্ঞাসা করা। উনি এগুলো জিজ্ঞাসা করেন নাই। তদন্ত করে আমরা যেটা করার দরকার সেটাই আমরা করব। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। এক বছর ধরে একই সময়ে বাড়ছে পেঁয়াজের দাম। এর কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, দেশের এই নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করছে ভারত। বাণিজ্য মন্ত্রণালয়ের দাবি, সংকট দেখিয়ে ফায়দা লুটতে চায় একটি বিশেষ শ্রেণী। কামরুল হাসান সবুজের রিপোর্ট। 5 কেজি 6 কেজি এরকম কিনতাম, এখন তো 2 কেজি 2.5 কেজি কেনার জন্য একটা চিন্তা করতেছি। হঠাৎ করে নিত্যপণ্যের দাম বাড়লে কেনার আগে এভাবেই ভাবতে হয় ভোক্তাদের। এর কারণ স্পষ্ট। সরকারি বিপণন সংস্থা টিসিবির হিসাবেই গত 1 মাসে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে 20 থেকে 25 টাকা। কয়েক বছর ধরে বছরের একই সময়ে পেঁয়াজের দাম বৃদ্ধির কারণ হিসেবে আমদানি নির্ভরতাকে দায়ী করছেন কমিশন এজেন্ট ও আমদানিকারকরা। ভারতের রপ্তানিকারকরা যে বাজার নির্ধারণ করে সেই বাজারটাই বাংলাদেশের বাজার হয়। ইন্ডিয়া একটা দেশ, যে দেশের থেকে পেঁয়াজ এলে আমাদের দেশে কম পড়ে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য, গত জুন পর্যন্ত 1 বছরে পেঁয়াজের 35 লাখ টন চাহিদার বিপরীতে উৎপাদন হয় 33.5 লাখ টন, আগের বছরের চেয়ে 8 লাখ টন বেশি। সংরক্ষণ দুর্বলতায় সর্বোচ্চ 25% নষ্ট ধরলেও টিকে যায় 25 লাখ টনের বেশি। আমদানি প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে দাবি করে বাণিজ্য মন্ত্রণালয় বলছে, ঘাটতি দেখিয়ে ফায়দা লুটতে চায় বিশেষ একটি শ্রেণী। ঘাটতি যারা বলে তারা আসলে মূলত ওই ম্যানিপুলেট করার জন্য বলে। কৃষিবিদদের মতে, বাজারে নেই চাহিদা যোগান আর উৎপাদনের সঠিক পরিসংখ্যান, আর এই সুযোগ কাজে লাগাচ্ছেন ব্যবসায়ীরা। তাদের মতে, আমদানি বন্ধেই রয়েছে এর আসল সমাধান। অ্যাকচুয়াল উৎপাদন কত আর আমাদের চাহিদা কত, এইখানে একটু রঙ্গরস খেলা আছে তত্ত্বের। সমাধান হইল একটা, আমাদের প্যাকেজ আছে, উৎপাদন করে আমদানি করবো না। কৃষি মন্ত্রণালয় বলছে, পেঁয়াজের উৎপাদন বাড়লেও মৌসুমের শুরুতে ন্যায্য মূল্য না পাওয়ায় আগ্রহ হারাচ্ছেন চাষিরা। 40 টাকা যদি হয় তাহলে ফার্মাররা লাভ করতে পারবে তাদের সিজনের সময়, কিন্তু সিজনে কিন্তু আমরা সেটা দিতে পারি না। পেঁয়াজের উৎপাদন বৃদ্ধিতে নেয়া 4 বছর মেয়াদী পরিকল্পনায় চলতি অর্থ বছরে বার্ষিক চাহিদা অপরিবর্তিত রাখা হলেও উৎপাদন লক্ষ্যমাত্রা কমিয়ে ঘাটতি ধরা হয়েছে প্রায় 5 লাখ টন। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। অশ্রুসিক্ত নয়নে 21-এ পদকপ্রাপ্ত নাট্যজন ডক্টর ইনামুল হককে শেষ বিদায়। কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, বনানীতে দাফন। ফুড গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি টপার প্রেসার কুকার রান্নায় 55% সময় বাঁচায়। টপার প্রেসার কুকার। ভাসানচরে জাতিসংঘের কাজ করার সম্মতিতে আনন্দিত রোহিঙ্গারা। সকালে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আনন্দ মিছিল বের করা হয়। রোহিঙ্গারা বলছেন, এখন ভাসানচরে অনেকেই যেতে আগ্রহী হচ্ছে। উখিয়ার কুতুপালং ক্যাম্পের 2 স্টের সিআইসি মাঠ।
মঙ্গলবার সকালে দলে দলে এই মাঠে আসতে শুরু করেন রোহিঙ্গারা। জাতিসংঘকে স্বাগত জানিয়ে লেখা প্ল্যাকার্ড হাতে জড়ো হন শত শত রোহিঙ্গা। বেশ কিছুক্ষণ তারা দাঁড়িয়ে অবস্থান নেন। এরপর খণ্ড খণ্ড মিছিল নিয়ে ক্যাম্পে অলিগলি প্রদক্ষিণ করে রোহিঙ্গারা। কক্সবাজারের জরাজীর্ণ আশ্রয় শিবির থেকে 1 লাখ রোহিঙ্গাকে ভাষান্তরে সরিয়ে নেওয়ার পরিকল্পনা নেয় সরকার। প্রথম দিকে এই উদ্যোগে জাতীয় সংঘ যুক্ত না হলেও 9 অক্টোবর বাংলাদেশ সরকারের সঙ্গে সমঝোতা স্মারক সই করে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। এতে আনন্দিত রোহিঙ্গারা। 80,000 মানুষ যখন ইচ্ছাকৃতভাবে যারা আত্মা খুশি যারা তারাই ইউএনের সাপোর্টটা পাবে বলে আমরা আশা করি। তবে ভাষান্তরের পাশাপাশি স্বদেশে ফেরাতে বিশ্ববাসীর উদ্যোগ চান রোহিঙ্গারা। ক্যাম্প ইনচার্জ জানালেন, আগ্রহীদের ভাষান্তরে পাঠানোর প্রক্রিয়া নভেম্বরে শুরু হবে। জাতিসংঘের যারা অঙ্গ সংগঠন হিসেবে এখানে কাজ করতেছে তাদের মাধ্যমে যুক্ত করেই আমরা নিয়ে যাব। এই পর্যন্ত কয়েক দফায় 18,521 জন রোহিঙ্গাকে ভাষান্তরে সরিয়ে নেওয়া হয়েছে। আর ভাষান্তরে সরিয়ে নেওয়া রোহিঙ্গাদের মানবিক সহায়তায় জাতিসংঘ যুক্ত হওয়ায় এ দ্বীপের রোহিঙ্গারাও আনন্দ মিছিল করে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সন্ধ্যার সময় রিগাল ড্রেসিং টেবিল, এলিগেন্ট শপ ডিজাইন ও পারফেক্ট লেকার ফিনিশিং। রিগাল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। নবপত্রিকা প্রবেশ, চণ্ডীপাঠ ও বিহিত পূজার মধ্য দিয়ে পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী। দুর্গা উৎসবের খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রামের JM সেন হলের পূজা মণ্ডপে আছেন সহকর্মী ফেরদৌস লিপি। সরাসরি যাচ্ছি তার কাছে। লিপি, বর্ণিল আয়োজনে কিন্তু চট্টগ্রামের প্রতিটা মণ্ডপে সপ্তমীর উৎসব চলছে এবং দর্শনার্থীরা কিন্তু বিকেল থেকে মণ্ডপগুলোতে আসছে এবং সকালে এর আগে আমরা দেখেছি শাস্ত্রীয় অনুযায়ী যে সপ্তমীর পূজা সেটা অনুষ্ঠিত হয় আর বিকেলের পর থেকে কিন্তু ভক্ত এবং দর্শনার্থীরা প্রতিটা মন্দিরে যে মণ্ডপগুলো আছে সে মণ্ডপগুলোতে যাচ্ছে এবং যেহেতু চট্টগ্রামের 277টার বেশি মণ্ডপ রয়েছে এবং এক একটি মণ্ডপ কিন্তু এক এক থিমের উপর গড়ে উঠেছে, ফলে দর্শনার্থীরা বিভিন্ন মণ্ডপ ঘুরে কিন্তু বেশ উৎসাহ এবং আনন্দ পাচ্ছে এবং এখানে যেসব দর্শনার্থীরা এসেছে তাদের সাথে আমি কথা বলেছিলাম। তারা বলছেন যে শারদীয় দুর্গা উৎসবের আসলে একটি বড় অংশ জুড়ে থাকে পরিবার পরিজন এবং বন্ধু বান্ধব নিয়ে এই মণ্ডপে মণ্ডপে ঘোরা এবং এখানকার যে আয়োজক আছে তারাও বলছেন যে গেল বছর আসলে করোনার কারণে সেইভাবে শারদীয় দুর্গা উৎসব হয়নি, এই কারণে এবার কিন্তু তারা সে যে পুরনো আমেজ সেটা কিন্তু প্রতিটা মণ্ডপে আয়োজন করার চেষ্টা করেছে এবং আমরা দেখেছি ঢাক ঢোল এবং বিভিন্ন যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটার আয়োজন কিন্তু এই মণ্ডপগুলোতে রাখা হয়েছে এবং আমরা এখন যে মণ্ডপে আছি সেটা জেমসন হলের। এই জেমসন হলের মণ্ডপটা আমরা দেখেছি যে হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের যে তীর্থস্থান আছে সেই তীর্থস্থানের অনুযায়ী কিন্তু পোড়া মাটির কাজ আদলে কিন্তু এটা করা হয়েছে এবং এই যে কারিগর এই মণ্ডপটা তৈরি করেছেন তিনি কিন্তু বলছেন যে বিভিন্ন ধরনের সরঞ্জাম দিয়ে এই মণ্ডপ তারা যেন দর্শনার্থীরা পছন্দ করে সেই বিষয়টা তারা বিবেচনায় রেখেছেন এবং এখানকার যে আয়োজন সেই আয়োজনের কথা যদি আপনাকে একটু বলি, আমরা দেখেছি যে যেহেতু দেশে একটি বিশেষ পরিস্থিতি চলছে করোনা ভাইরাসের, এই কারণে যতটুকু যে স্বাস্থ্যবিধি সেটা মানার চেষ্টা করা হয়েছে আয়োজক কমিটি থেকে এবং নিরাপত্তার কথা যদি বলি আমরা দেখেছি যে প্রতিটা মণ্ডপে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক একটি বুথ স্থাপন করা হয়েছে যেন নিরাপত্তার কোনো ধরনের ঘাটতি না হয়। তো জাফর, এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে এখনো পর্যন্ত সপ্তমীর যে আয়োজন তার সর্বশেষ। শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীর আয়োজনের খবর জানাতে চট্টগ্রামের জেমসেন হল পূজা মণ্ডপ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফেরদৌস। অশ্রুসিক্ত নয়নে 21-এ পদকপ্রাপ্ত নাট্যজন ডক্টর ইনামুল হককে শেষ বিদায় জানালেন তার দীর্ঘদিনের বন্ধু সহকর্মীরা। তাকে শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ভিড় করেন সর্বস্তরের মানুষ। পরে তাকে নেওয়া হয় তার সাবেক কর্মস্থল বুয়েটে। বাদ জোহর বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। পরিচয় বুয়েট জীবন থেকে, সুখে দুঃখে বন্ধুত্ব এক এক করে 55 বছরের। এই বন্ধনের সুর কেটে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েন নাট্য অভিনেতা আবুল হায়াত। মঙ্গলবার বেলা 11টায় সর্বসাধারণের শ্রদ্ধার জন্য ইনামুল হকের মরদেহ আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। জীবদ্দশায় নাটকই ছিল যার ধ্যান জ্ঞান, তার মৃত্যুতে শোকে মুহ্যমান সাংস্কৃতিক অঙ্গন। সংস্কৃতি মুক্তিযুদ্ধকে এমনভাবে ধারণ করেছেন
তিনি তার পুরো পরিবারকে নিয়োজিত করেছিলেন এই শিল্প সাধনায়। শোকগ্রস্ত পরিবার জানায় তার জীবনব্যাপী কাজের পথে এগিয়ে আসুক তরুণ প্রজন্ম, সমৃদ্ধ করুক সাংস্কৃতিক অঙ্গনকে। উনি যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, সে শিক্ষায় আমরা শিক্ষান্বিত যদি হয়ে থাকি, তাহলে আমরা সে শক্তিতে রূপান্তরিত করব। এসেছিলেন সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিরাও। অধ্যাপক ডক্টর ইনামুল হক শুধু একজন অধ্যাপক হিসাবেই নন, একজন সমাজকর্মী, সমাজ সংস্কারক, একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তার মতো এমন একজন গুণী মানুষের হঠাৎ প্রস্থান সত্যিকার অর্থেই এটি জাতির জন্য বেদনার। পরে এনামুল হকের মরদেহ নেওয়া হয় দীর্ঘদিনের কর্মস্থল বুয়েট ক্যাম্পাসে। সেখানে তার জানাজা অনুষ্ঠিত হয়। সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নেপাল ম্যাচ ঘিরে ব্যাপক আগ্রহ সমর্থকদের মাঝে। সকাল থেকে প্রচুর সমর্থক হাজির হন নির্ধারিত কাউন্টারে। মালদ্বীপের বিপক্ষে গ্যালারিতে উপস্থিত হতে না পারলেও সেই আক্ষেপ তারা ঘোচাতে চান এই ম্যাচে। তাদের বিশ্বাস নেপালকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করবে লাল সবুজরা। মালে থেকে এস এম ইকবালের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সেলিম আহমেদ। সকাল থেকেই মালের রাশমি ধানুতে উপচে পড়া ভিড়, টিকিটের জন্য অপেক্ষা ঘন্টার পর ঘন্টা। অঘোষিত সেমিফাইনালে মাঠে নামবে বাংলাদেশ, দলকে সমর্থন জুগিয়ে তুলতে হবে ফাইনালের মঞ্চে। প্রায় 10,000 ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামে নেপালের বিপক্ষে ম্যাচে ঠিক কত টিকিট বরাদ্দ বাংলাদেশের জন্য তার কোনো সুস্পষ্ট তথ্য নেই কাউন্টারে। প্রত্যেকেই পাচ্ছেন 2টি করে, অবশ্য অনেকের হাতেই দেখা গেছে তারও বেশি। অনেক কষ্ট পরে আজকে টিকিট পাইলাম, আগেও একবার নিয়েছিলাম, টিকিট নিয়ে খেলা দেখতে পারি না, ডিউটি না করে টিকিটের জন্য আসলাম। আমরা মালদ্বীপের লোক অনেক আছি ভাই, আমরা অনেক স্বপ্ন খেলা দেখবো ভাই। সমর্থকদের বিশ্বাস মাঠে বসে তাদের আকুণ্ঠ সমর্থন জোগানো গেলে হবে লক্ষ্য পূরণ। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমরা ম্যাচ উইন হব, আমরা সামনে ফাইনালে উঠলে আমরা অবশ্যই আমরা কাপ নেব ইনশাআল্লাহ। মাঠে গিয়ে সবাই মিলে বাংলাদেশ টিমকে উৎসাহিত করব, বাংলাদেশকে জিতাবো ইনশাআল্লাহ, সবাই সাপোর্ট করব। দর্শক খেলার প্রাণ, তাদের উৎসাহেই অনুপ্রেরণা পান খেলোয়াড়রা। তারা আবারও ফিরছেন গ্যালারিতে। এবার প্রতিদান দেবার পালা জামাল তপুদের। They were not giving the tickets, so I hope tomorrow they will be giving the tickets and hopefully they can enjoy the national team play. তবে অভিযোগ আছে কোভিডের অজুহাতে পর্যাপ্ত টিকিট দিচ্ছেন না আয়োজকরা, যদিও মালদ্বীপের প্রত্যেকটি ম্যাচেই স্টেডিয়াম ছিল কানায় কানায় পরিপূর্ণ। এস এম ইকবাল, সময় সংবাদ। এ পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আবারও এভার কেয়ার হাসপাতালে ভর্তি বেগম জিয়া। জোট ছাড়াই আন্দোলন ও নির্বাচনের ছক কষছে বিএনপি, দিবা স্বপ্ন দেখছে দলটি, মন্তব্য ওবায়দুল কাদেরের। চলতি সপ্তাহে 12 বছরের বেশি বয়সী শিশুদের করোনা টিকা দেওয়া হবে জানালেন স্বাস্থ্যের ডিজি। করোনাকালে ঘরবন্দি থাকা শিশুরাই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন বেশি। এবং মুসা বিন শমশেরের সুইস ব্যাংকে বিলিয়ন বিলিয়ন ডলারের তথ্য ভুয়া, দাবি পুলিশের। প্রতারণার অভিযোগে গ্রেফতার আব্দুল কাদেরের সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে ডিবির জিজ্ঞাসাবাদ। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়।